প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা সিটি কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকের আমাদের প্রথম অধ্যায়ের শেষ লেকচার আজকে। তো আমরা এরপরে যাব তৃতীয় অধ্যায়। আমাদের ম্যাডাম দ্বিতীয় অধ্যায় কভার করছেন। তো গত ক্লাসে আমরা মিশ্র অর্থ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করেছিলাম। তো সেখানে আমাদের স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, সম্পদের মালিকানা, এগুলো নিয়ে আমরা বলেছিলাম। তো আজকের আমরা একটু জাস্ট এখান থেকে একটু আমরা দেখে তারপরে আমরা আমাদের পরের টপিকে চলে যাব। তো আমরা বলেছিলাম যে মিশ্র অর্থব্যবস্থা বলতে আমরা কি বুঝি। তো সেখানে আমরা বলেছিলাম যে মিশ্র অর্থব্যবস্থা হলো দুটোর মিক্সার আর কি। আমরা বলেছিলাম যে সমাজতান্ত্রিক বা আমাদের সরকারি অর্থব্যবস্থা যেটা, সেটার সঙ্গে আমাদের পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা যেটা, সেটার মিশ্রণকে আমরা বলি মিশ্র অর্থব্যবস্থা। এখন দেখা যায় বিশ্বের বেশিরভাগ দেশেই আমাদের মিশ্র অর্থব্যবস্থা প্রচলিত। বাংলাদেশেও মিশ্র অর্থব্যবস্থা দেখা যায়। এখন আমরা আসি যে এখানে আমরা বলছি যে আমাদের মিশ্র অর্থ ব্যবস্থার প্রথম বৈশিষ্ট্য আমরা বলছি যে এখানে আমাদের ব্যক্তিগত মালিকানা প্রচলিত, আবার সাথে সাথে সরকারি মালিকানাও প্রচলিত। তো আমরা বলছি যে ব্যক্তিগত মালিকানাটা কি, যে দেখা যায় যে ডেইলি ডে টু ডে অ্যাক্টিভিটিস যেসব কাজগুলো থাকে, মূলত সেই সব কাজগুলোতে মূলত ব্যক্তিগত মালিকানা এখানে থাকে। আর পাশাপাশি এখানে বড় বড় যেসব অ্যাক্টিভিটিস বা বড় বড় উৎপাদন প্রক্রিয়া যেখানে চলে এবং যেখানে জনকল্যাণ বা আমাদের সোসাইটির পার্সনদের ইন্টারেস্ট যেখানে থাকে, সেখানে মূলত আমাদের সরকারি কার্যক্রম চলে। তো এখানে ব্যক্তিগত মালিকানার ক্ষেত্রে যেমন কি, যেমন আমি ধরলাম যে আহ, পানির বোতল, তারপরে আমি ধরলাম যে পোশাক, তারপরে আমি ধরলাম জুতো, মোবাইল ফোন, ল্যাপটপ। তাহলে এই সব জায়গায় কিন্তু ব্যক্তিগত মালিকানার স্বীকৃতি আছে। যেমন আমি যদি বলি যে বাজারে যে আমি যদি পানি কিনতে চাই, তাহলে পানি আনতে চাই, তাহলে কিন্তু আমাকে দোকানদারের কাছ থেকে পানি কিনে আনতে হয়। কিন্তু দেখা যায় যে আবার অনেক ক্ষেত্রে এমন অ্যাক্টিভিটিস আছে যেগুলো সরকার প্রোভাইড করে কিন্তু তার বিনিময়ে কিছু চার্জ করে না। তো দেখা যায় কি যে ব্যক্তি সেখানেই থাকে যেখানে সবার কাছে চার্জ করা যায়, যে কাউকে এখানে ফ্রিতে ব্যক্তি কখনো দিবে না। কিন্তু সরকার জনগণের কল্যাণ চিন্তা করে বলে অনেক অ্যাক্টিভিটিস আছে যেখানে মূলত সরকার প্রোভাইড করে। তো সেক্ষেত্রে যেমন রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, তারপরে যদি আমি বলি উৎপাদন প্রক্রিয়ায় যেখানে প্রাইভেট ফার্ম গুলো আসলে দেখা যেত যে প্রাইস অনেক বেড়ে যেত। যেমন আমরা যদি বলি ইলেকট্রিসিটি, অর্থাৎ বিদ্যুৎ খাত, রেলওয়ে, তারপরে বড় বড় জুট মিল। একসময় জুট মিল গুলো দেখা যেত যে সরকারের আন্ডারে ছিল, এখন সরকার এগুলোকে প্রাইভেটের আন্ডারে দিতে চায়। তো এরকম বড় বড় প্রতিষ্ঠান যেখানে মূলত আমাদের ব্যক্তির স্বার্থ জড়িত, অর্থাৎ সোসাইটির পার্সনদের স্বার্থ যেখানে জড়িত, সেখানে মূলত সরকার প্রোভাইড করে। আর আমরা বলেছি কি যে ব্যক্তি সেসব খাতে থাকে যেখানে সবার কাছে চার্জ করা যায়, ব্যক্তি কাউকে কোনো কিছু ফ্রিতে দিবে না। কারণ আমি রাস্তা দিয়ে হাঁটলে আমি কিন্তু গভর্নমেন্টকে পে করছি না, কারণ আমি এখন শিশু বা বৃদ্ধ হিসাবে আমি গভর্নমেন্টকে ট্যাক্স দেই না, কিন্তু আমি তো রাস্তায় চলাচল করি। তাহলে যেখানে ফ্রি রাইডার থাকে, অর্থাৎ যেখানে ফ্রি রাইডার প্রবলেম থাকে, সেখানে মূলত আসে সরকার। এবং এবং যেসব ক্ষেত্রে সবার কাছে চার্জ করা যায়, সেখানে মূলত থাকে গভর্নমেন্ট। তো এরকম আমাদের মিশ্র অর্থ ব্যবস্থায় ব্যক্তিগত মালিকানাও থাকে এবং এখানে সরকারের মালিকানাও থাকে। এখানে আমরা বলছি যে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। তো স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কি, যে এখানে বলে দেয়া হয় না যে দাম আমরা নির্ধারণ করে দিলাম। এখানে দাম আম, বাজারের চাহিদা আর যোগানের পারস্পরিক সাহচর্যের মাধ্যমে নির্ধারিত হয়। তো এখানে আমাদের ম্যাডামরা এখন এই চ্যাপ্টার চাহিদা যোগানের সম্ভবত ভারসাম্যে এখনো যাননি। তো ভারসাম্যে যখন যাবেন তখন এটা বোঝা যাবে যে এখানে চাহিদার যোগান থেকে কিভাবে ভারসাম্য আসে। সেভাবেই মূলত আমাদের মিশ্র অর্থ ব্যবস্থায় দাম ব্যবস্থা প্রচলিত আর কি। মিশ্র অর্থ ব্যবস্থায় স্বয়ংক্রিয়ভাবে দাম নির্ধারিত হয়। তো এখানে পুরোপুরি স্বয়ংক্রিয় আমরা বলতে পারি না, কারণ এখানে আমাদের সরকার যেহেতু থাকে, সেহেতু আমরা যদি বলি ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি কিন্তু চাহিদার যোগান দিয়ে দাম ব্যবস্থা নির্ধারিত হয় না। তো এখানে দেখা যায় কি যে বেশিরভাগ ক্ষেত্রগুলোতেই আমাদের স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা প্রচলিত, এবং সরকার যে সব জায়গায় নিয়ন্ত্রণ করে মূলত সেই সব ক্ষেত্রে আমাদের সরকারি ব্যবস্থা প্রচলিত। এখানে সরকার যে খুব হাই প্রাইস চার্জ করে তা না, এখানে মূলত প্রাইসটা চার্জিং হয় জনগণের কল্যাণ চিন্তা করে, সেটা এখানে লো প্রাইসটা চার্জ করা হয় আর কি। তো এখানে সরকারেরও দাম নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকে, আবার স্বয়ংক্রিয়ভাবেও দাম নির্ধারিত হয়। এরপর আমরা যদি বলি সম্পদের মালিকানা, সম্পদের এখানে ব্যক্তিগত মালিকানাও আছে, আবার সরকারি মালিকানাও আছে। অর্থনৈতিক পরিকল্পনা, তো বড় বড় অ্যাক্টিভিটিস গুলো সেগুলো মূলত আমাদের জনগণের কল্যাণের জন্য, সেগুলো মূলত সরকার পরিকল্পনা করে। এবং এখানে ব্যক্তিগত পরিকল্পনা আমরা দেখি, যে উৎপাদন ব্যবস্থায় কিন্তু ব্যক্তিগত পরিকল্পনা আমরা লক্ষ্য করি আর কি। মূলত আমাদের সোসাইটিতে আমরা সরকারি পরিকল্পনা এবং ব্যক্তিগত পরিকল্পনা দুই ভাবে আমাদের অর্থনীতি চলে। এরপর আমরা বলছি ভোক্তা সার্বভৌমত্ব। তো ভোক্তা সার্বভৌমত্ব বললে কি বোঝায়, যে ভোক্তা তার ইচ্ছা মতো চয়েস করতে পারে। যেমন আমি মিশ্র অর্থ ব্যবস্থা, যেমন আমি যদি বলি সরকারি অর্থ ব্যবস্থা যদি থাকতো তাহলে আমাদের চয়েস কমে যেত, অর্থাৎ
ভোক্তার যে বৈচিত্র্য ভোগের ক্ষেত্রে সেটা কমে যেত। কারণ সরকার একটা দুটো গুড প্রোভাইড করত। যেহেতু আমাদের বেসরকারি বা ব্যক্তিগত অর্থব্যবস্থা সরকারি পাশাপাশি থাকে, সেহেতু দেখা যায় কি এখানে আমাদের বিভিন্ন ধরনের দ্রব্য সেবা সামগ্রী উৎপাদিত হয়। কারণ এখানে ব্যক্তি যেহেতু থাকে সেহেতু তার একটু চয়েস বা একটু প্রোডাক্টটাকে আলাদা করে দেখা যায় যে এখানে তারা দ্রব্য সেবা সামগ্রী প্রোভাইড করে। ফলে দেখা যায় কি যে ব্যক্তি বিভিন্ন রকম চয়েস করতে পারে। যেমন আমি যদি বলি মোবাইল ফোন, হয়তো যদি সরকার মোবাইল ফোন উৎপাদন করতো, হয়তো একটা ফোন উৎপাদন করতো। তার কিন্তু বিভিন্ন ব্র্যান্ড হতো না। ফলে আমার ওই একটার মধ্যেই চয়েস করতে হতো। কিন্তু যদি আমি বলি যে আমাদের অসংখ্য ব্র্যান্ড এখন মার্কেটে আছে, তাহলে আমার ইচ্ছা মতো আমার পছন্দ মতো আমি যেকোনো ব্র্যান্ডকে চুজ করতে পারি। সেক্ষেত্রে আমার স্বাধীনতা আছে ভোগের ক্ষেত্রে। তো এরপরে আমরা আসি মুনাফার উপস্থিতি। তো এখানে দেখা যায় যে ব্যক্তি খাত আর সরকারি খাত আছে। আমরা জানি যে সরকার কখনো মুনাফার প্রত্যাশা করে না। তো সেখানে যদি আমি বলি ব্যক্তি খাত, তো ব্যক্তি খাত যেহেতু এইসব অর্থ ব্যবস্থায় থাকে, তাহলে এখানে আমাদের মুনাফা প্রত্যাশা থাকে আরকি। এখানে যেহেতু ব্যক্তি খাত যেখানে থাকবে সেখানে ব্যক্তি কেন থাকবে বাজারে? তার উদ্দেশ্যই হলো বাজার থেকে মুনাফা অর্জন করা। এরপরে আমরা বলছি যে সরকারি বিনিয়োগ। হ্যাঁ, এখানে অবশ্যই সরকারি বিনিয়োগ হয়। রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, রেলওয়ে, নানা বিদ্যুৎ খাত এখানে সরকার বিনিয়োগ করে। আমরা জানি যে বিদ্যুৎ খাতে সরকারের হিউজ পরিমাণে ইনভেস্টমেন্ট আছে। এরপরে আমরা আসি এছাড়া রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ নির্মাণে সরকারের বিনিয়োগ হিউজ পরিমাণে হয়। আমরা দেখছি যে সরকার এখন আমাদের একটা বৃহৎ প্রকল্প পদ্মা সেতু তার নিজে অর্থায়নে বাস্তবায়ন করছে। এরপর আমরা আসি বেসরকারি বিনিয়োগ। তো এখানে বেসরকারি বিনিয়োগও হয়। যেমন আমি যদি দেখি পোশাক খাত, এখান থেকে আমরা যে কাপড়-চোপড় কিনে থাকি সেটাও কিন্তু আমাদের বেসরকারি বিনিয়োগ। এটা কিন্তু সরকারি বিনিয়োগ না। তারপরে আমরা যদি বলি ডে টু ডে এক্টিভিটিস করতে গেলে যেসব দ্রব্য, সেবা সামগ্রী সেগুলো মূলত আমাদের বেসরকারি খাত থেকেই আসে। যেমন আমরা যদি বলি যে আমাদের জুতো, কলম, যেগুলো ডে টু ডে এক্টিভিটিস করতে গেলে মূলত যা লাগে এখানে সব ব্যক্তিগত খাত থেকে আসে। এরপর আমরা বলছি ব্যক্তি স্বাধীনতা। আমরা এখানে বলেছি যে এখানে ব্যক্তির স্বাধীনতা আছে। ব্যক্তি এখানে সম্পদ অর্জন করতে পারে। ব্যক্তি এখানে মুনাফা অর্জন করতে পারে। এখানে তার স্বাধীনতা আছে। এরপর আমরা বলছি সামাজিক নিরাপত্তা। তো সামাজিক নিরাপত্তা বললে আমরা বুঝি যে এখানে নানা রকমের বেকার ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, অর্থাৎ যেখানে আমাদের দেখা যায় যে সমাজের যে ডিপ্রাইভড বা বঞ্চিত শ্রেণী তাদের জন্য যে সুবিধা প্রদান করা হয়, অর্থাৎ যাদের ইনকাম নেই কিন্তু তাদেরকে ন্যূনতম যে আমাদের মৌলিক চাহিদা পূরণের চেষ্টা করা হয় সেটা কিন্তু মিশ্র অর্থ ব্যবস্থায় করা হয়। কারণ আমরা জানি কি যে এখানে সরকার যেহেতু বা নিয়ন্ত্রণ করতে চায়, বা সরকারেরও নিয়ন্ত্রণ থাকে, সেহেতু দেখা যায় কি যাদের যেসব শ্রেণী, আমরা যদি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা চিন্তা করতাম তাহলে এরকম সামাজিক নিরাপত্তার কোশ্চেন আসতো না। কারণ সেখানে সামাজিক নিরাপত্তা নিয়ে যারা ব্যক্তি আছে ব্যক্তিগত খাতগুলো তারা এগুলো সব নিয়ে চিন্তা করে না। তাহলে যেহেতু এখানে সরকারও আছে, তাহলে এখানে সামাজিক নিরাপত্তাটাও এখানে গুরুত্ব দেওয়া হয়। এরপরে আমরা আসি আমাদের পরের টপিক। তো পরের টপিকটাকে আমরা বলছি ইসলামী অর্থব্যবস্থা। তো মূলত এখানে আমাদের ইসলামী অর্থব্যবস্থায় এখানে কুরআন সুন্নাহর আলোকে যে অর্থব্যবস্থা পরিচালিত হয় তাকে আমরা বলি ইসলামী অর্থব্যবস্থা। আহ, এখানে বলা হচ্ছে যে আহ, এটা একটা সামাজিক বিজ্ঞান। এটা আমাদের আহ, ব্যক্তি জীবনের অর্থনৈতিক সমস্যা সমাধান করে এবং সেটা ইসলামের আলোকে। তো আমরা দেখি যে এখানে আমাদের বৈশিষ্ট্যগুলো কি কি আছে। তো আমরা বৈশিষ্ট্যগুলো নিয়ে নেই। হ্যাঁ, এখানে আমরা দেখছি কি যে এটা আমাদের ফার্স্টে বলা আছে ইসলামী আদর্শের বাস্তবায়ন। তো মূলত ইসলামী আদর্শ বললে এখানে আমরা আহ, জানি যে আমাদের ইসলামী আদর্শ যদি আমরা বলি তাহলে ইসলামী শরীয়ত মোতাবেক সেটা হয়। এখানে আমাদের এ, কোরআন বা হাদিস এই আলোকে মূলত আমাদের ইসলামী অর্থ ব্যবস্থা পরিচালিত হবে। ইসলামী আদর্শ যে সেখানে যেভাবে আদর্শের দিক নির্দেশনা আছে মূলত সেভাবেই আমাদের এটা পরিচালিত হয়। এরপর আমরা বলছি যে হালাল সম্পদ অর্জন। তো হালাল অর্থ হলো যেটা বৈধ, যেখানে আমি যে সম্পদগুলো আমার পাওয়ার অধিকার নেই সেগুলোকে আমরা বলি হারাম, কিন্তু আমি পেতে চাই। তো সেখানে আমাদের মূলত জোর জবরদস্তি জুলুম এগুলোর সম্পৃক্ত থাকে। তো হালাল সম্পদ অর্জন ক্ষেত্রে আমরা বলছি যে এখানে আমাদের এটা বৈধ সম্পত্তি, আমি আমার পরিশ্রম থেকে অর্জন করি, তো সেটাকে আমরা বলি হালাল সম্পদ। এরপর আমরা বলছি যে সম্পদের ব্যক্তিগত মালিকানা এখানে থাকে না। এখানে সমস্ত সম্পদের মালিক আমরা জানি যে আল্লাহকে আমাদের সমস্ত সম্পদের মালিকানা এখানে দেয়া থাকে। সেহেতু এখানে আমাদের ব্যক্তিগত মালিকানা ওভাবে স্বীকৃতি নাই। এরপর আমরা বলছি যে সম্পদের বন্টন। তো সম্পদের বন্টন হলো আমরা বলি যে ন্যায় বিচার ও ইনসাফ, যেটাকে আমরা বলি ন্যায্যতা, যেটাকে আমরা বলি সেই ভিত্তিতে আমাদের এখানে বন্টিত হবে। অর্থাৎ এখানে আমাদের দেখা যায় যে জাকাত, ওসর, জিজিয়া, খারাজ এগুলো মূলত এখানে
যেমন আমি যদি বলি যে আমার নির্দিষ্ট পরিমাণ সম্পদের পরে যারা দরিদ্র ও বঞ্চিত শ্রেণী আছে তাদের জন্য আমাদেরকে একটা সাহায্য করার একটা নির্দিষ্ট অংশ, অর্থাৎ সেটা সম্ভবত 2.5% মোট সম্পদের এখানে আমাদের জাকাত, ফিতরা এগুলো হিসাবে বন্টন করতে হবে। এরপরে আমরা আছে যে এখানে আমাদের অপব্যয় বা যেখানে ভোগ বিলাস সেটা এখানে নিষিদ্ধ করা হয়েছে, অর্থাৎ পুরো ভোগবাদী যে চিন্তা ভাবনা সেটা ইসলামী অর্থ ব্যবস্থায় স্বীকৃত না। অর্থাৎ বেঁচে থাকার জন্য আমাদের প্রয়োজন অনুযায়ী এখানে আমাদের ব্যবস্থা পরিচালিত হয়। এরপরে আমরা বলছি যে সামাজিক নিরাপত্তা। হ্যাঁ, আমরা যেহেতু বলি যে জাকাত, ফিতরা, তাহলে যে সমাজের যেসব বঞ্চিত শ্রেণী আছে তাদের জন্য এখানে সাহায্য করার বিধান আছে। এরপর আমরা বলছি যে কর্জে হাসনার প্রবর্তন। তো কর্জে হাসনা বলতে আমরা বুঝি যে যারা অভাবগ্রস্ত আছে তাদেরকে আমি একটা উৎপাদন প্রক্রিয়া নিয়ে আসতে চাই এবং তাদেরকে আমি লোন দিতে চাই, কিন্তু তার বিনিময়ে কোনো সুদ বা কোনো ইন্টারেস্ট প্রত্যাশা করি না। অর্থাৎ বিনা সুদে বা বিনা প্রফিটে যে লোনটা দেয়া হয় যারা বঞ্চিত শ্রেণী, অভাবগ্রস্ত, তাকে বলা হয় কর্জে হাসনার প্রবর্তন। এরপর আমরা বলছি যে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন। তো শ্রমিকের তার পারিশ্রমিক অনুযায়ী তাকে মূল্য পরিশোধ করতে হবে এবং তার পারিশ্রমিক এখানে কোনো বাকি রাখার সুযোগ নেই, অর্থাৎ তাকে ঘাম না শুকানোর আগেই তার পরিশ্রম, তার পারিশ্রমিক প্রদান করতে হবে। তারপর আমরা বলছি যে সুদ, ঘুষ ও মজুদদারি, মজুদদারি বানানটা এখানে ভুল আছে, তো মজুদদারি এগুলো করা যাবে না। মজুদদারি করে দাম বাড়ানোর এখানে সুযোগ নেই। হালাল হারামের বিধান আমরা এখানে আগেই বলেছি যে হালাল হারাম বলতে কোন অ্যাক্টিভিটিস গুলো নিষিদ্ধ সেগুলো আমাদের ডিফাইন করতে হবে এবং কোনগুলো আমরা করতে পারি সেগুলো আমাদের এখান থেকে শিখতে হবে আর কি, যে এগুলো আমাদের জন্য হালাল এবং এগুলো আমাদের জন্য হারাম। অর্থাৎ আমরা বলছি যে বৈধ বা ন্যায্য উপায় সেটা হলো হারাম এবং অবৈধ বা অন্যায্য যা কিছু আছে সেগুলো আমাদের হারাম। এরপর আমরা বলছি যে মৌলিক চাহিদা নিশ্চিতকরণ, অর্থাৎ মৌলিক চাহিদা যেগুলো আমাদের আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা, এগুলো আমাদের যারা বঞ্চিত শ্রেণী আছে, যারা ধনী শ্রেণী বা যাদের ইনকাম বেশি, তারা তাদেরকে সাহায্য করবে এবং তাদেরকে তাদের এই মৌলিক অধিকার যাতে নিশ্চিত হয় সে অর্থে তারা তা বাস্তবায়ন করবে। এরপর আমরা বলছি যে উত্তরাধিকার আইন বাস্তবায়ন। তো উত্তরাধিকার আইনে আমরা জানি যে নারী পুরুষ তাদের যে অংশ আছে সেটা বাস্তবায়ন করা হবে। তারপরে বলা হচ্ছে যে বায়তুল মাল বাস্তবায়ন। তো বায়তুল মাল এটা অনেকটা বাফার স্টকের মতো। দেখা যায় যে যে সময় অনেক বেশি ফসল হয় তখন ফসল জমিয়ে রেখে যখন ফসল বা খরা থাকে তখন দেখা যায় যে সাহায্য করা আর কি, যারা খুব যাদের দিন চলে না তাদেরকে মূলত সাহায্য করা। তো এটা মূলত এটাই বায়তুল মাল। তারপরে বলা হচ্ছে যে অমুসলিম নাগরিকদের স্বার্থ সংরক্ষণ। তো মুসলিম নাগরিকদের পাশাপাশি যারা অমুসলিম নাগরিক আছে তাদের ক্ষেত্রেও আমাদের যে যাতে তারা অসুবিধায় না পড়ে, অর্থাৎ আমরা যেমন ভোগ বিলাসে মেতে আছি কিন্তু সেই সব শ্রেণী যদি বঞ্চিত হয় তাদেরকেও স্বার্থ সংরক্ষণ বা সাহায্য করার বিধান আমাদের ইসলামী অর্থ ব্যবস্থায় আছে। তো এগুলো হলো আমাদের বৈশিষ্ট্য। এরপরে আমরা দেখতে চাই আমাদের ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে তুলনা। তো এখন আমরা বলছি যে ব্যষ্টিক আর সামষ্টিক। তো ব্যষ্টিক আর সামষ্টিক, ব্যষ্টিক শব্দের অর্থ হলো মাইক্রো আর আমরা জানি সামষ্টিক শব্দের অর্থ হলো ম্যাক্রো। তো ব্যষ্টিক শব্দটি ইংরেজি মাইক্রোস, MIKROS শব্দ থেকে এসেছে এবং সামষ্টিক শব্দটি আমরা জানি যে ল্যাটিন শব্দ ম্যাক্রোস, MAKROS, ম্যাক্রোস শব্দ থেকে এসেছে। এটা মাথায় রাখতে হবে, এটা পরীক্ষায় আসে। মাইক্রোস, KROS, MIKROS আর ম্যাক্রোস, MAKROS, এই দুটো শব্দ থেকে মূলত মাইক্রো আর ম্যাক্রো শব্দটা আসছে। তো মাইক্রো শব্দের অর্থ আমরা বলছি ক্ষুদ্র বা ব্যক্তি, আর ম্যাক্রো শব্দের অর্থ আমরা বলছি যে বৃহৎ। তো এখানে বলা হয় যে এই একটা অর্থনীতির যখন আমরা আলাদা আলাদা ভাবে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে বিশ্লেষণ করি তখন তাকে আমরা বলি মাইক্রো ইকোনমিক্স, আর যখন আমরা সামগ্রিক দিক চিন্তা করি তখন তাকে আমরা বলি ম্যাক্রো ইকোনমিক্স। তো আমি একটু কাজ করি যে এখান থেকে আমি একটু লিখে দেখাই যে এখান থেকে আমাদের ব্যষ্টিক আর সামষ্টিক। তার আগে আমি একটু এই পয়েন্ট গুলো দেখে আসি, তাহলে আমাদের কোর্সটা শেষ হবে। আচ্ছা, আমরা এক কাজ করি, আমরা কোর্সটাকে আগে শেষ করে নেই, শেষ করে তারপর আমি লেখা বোর্ডে আসছি আর কি, কিভাবে আমরা একটু আলোচনা করতে পারি ব্যষ্টিক আর সামষ্টিককে। তো আমরা শুধু জাস্ট এখান থেকে দেখে যাচ্ছি যে এখানে আসলে কোন বিষয়গুলো থাকে আর কি। তো দেখা যায় যে ব্যষ্টিক অর্থনীতি ব্যবস্থায় একক বা ব্যক্তিগত চাহিদা, ভোগ, বিনিয়োগ, একজন ব্যক্তির আর কি বা ব্যক্তির ভোগ, বিনিয়োগ, সঞ্চয়, এগুলো নিয়ে আলোচনা করে। কিন্তু সামষ্টিক অর্থনীতি মোট জাতীয় আয়, মোট নিয়োগ, মোট চাহিদা, মোট বিনিয়োগ, মোট সঞ্চয়, এগুলো নিয়ে আলোচনা করে। তো
আমরা যখন বলি যে ব্যষ্টিক অর্থনীতি, যখন আমরা ভারসাম্য বিশ্লেষণ করি, তখন দেখা যায় যে এটা ব্যক্তিগত বা শুধুমাত্র একটা নির্দিষ্ট অংশ নিয়ে বিশ্লেষণ করা হয়। কিন্তু সামষ্টিক অর্থনীতি যখন চিন্তা করা হয়, তখন সামগ্রিক ভারসাম্য নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ একটা অংশ নিয়ে আলোচনা করা হয় না। ব্যষ্টিক অর্থনীতি যেমন একটা অংশ, অন্যান্য চলকগুলোর মধ্যে এখানে সম্পর্ক ওরকম দেখানো হয় না। কিন্তু সামগ্রিক অর্থনীতিতে একটা চলকের সঙ্গে আরেকটা চলকের সম্পর্ক বিশ্লেষণ করা হয়। আর এখানে বলা হচ্ছে যে পৃথক পৃথক ভাবে আমরা সমস্যার আলোচনা করা হয়। সেহেতু এখানে চলকগুলোর মধ্যে যোগসূত্র ওরকম কম থাকে এবং এখানে ভুল হওয়ার চান্স কমে যায়। কিন্তু যখন আমরা অপরদিকে সামষ্টিক অর্থনীতি দেখি, তখন আমরা বৃহৎ চলক সমূহের মধ্যে আলোচনা করি। ফলে দেখা যায় কি যে এখানে আমাদের ভুল ভ্রান্তি হওয়ার চান্স বেড়ে যায়। তো এবার আমরা আসি, এখান থেকে আমরা দেখে আসি যে আমাদের কি কি কাজ আছে। তো এখান থেকে আমাদের যেগুলো দেখতে হবে, পৃথিবীতে যতগুলো অর্থনৈতিক ব্যবস্থা আছে, কি কি অর্থনৈতিক ব্যবস্থা আছে সেগুলো এখানে লিখতে হবে। এরপর আমরা বলছি যে এখানে আমাদের ধনতান্ত্রিক ও নির্দেশমূলক অর্থ ব্যবস্থার মধ্যে 5টা পার্থক্য লিখতে হবে। এরপরে আমরা দেখছি কি এখানে আমাদের কি কি সমস্যা আছে, এখানে সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন কি কি আছে, এটা তোমরা কোশ্চেন গুলোর আনসার আমাকে দিয়ে দিবে মেসেঞ্জারে। এরপরে আমরা বলছি যে এই উদ্দীপকটা পড়ে এখান থেকে আমাদের 1 ও 2 নম্বর প্রশ্নের উত্তর দিবা। এই যে এগুলো কি কি এখান থেকে আনসার হবে সেটা আমাকে জানাবা। তো এই পর্যন্ত। এরপরে আমরা আসি যে আমাদের ধনতান্ত্রিক এই ব্যষ্টিক আর সামষ্টিক অর্থনীতির আমরা যে দেখছিলাম যেটা, সেটা আমরা একটু বোর্ডে দেখে আসি, তাহলে এটা কনসেপ্টটা ক্লিয়ার হবে। যেমন আমরা আসি এখানে, আমরা বলছি যে দুটো ইকোনমিক্স আমরা ইংরেজি ও বাংলা দুটোতেই লিখছি আর কি। আমরা একটাকে বললাম মাইক্রো ইকোনমিক্স, আরেকটাকে আমরা বলছি ম্যাক্রো ইকোনমিক্স। তাহলে আমরা দুটো অর্থনীতি দেখতে চাই, একটাকে আমরা বললাম মাইক্রো, আরেকটাকে আমরা বললাম ম্যাক্রো ইকোনমিক্স। তো এখন আমরা আসি, তো আমরা বলছি যে মাইক্রো, তাহলে মাইক্রো মূলত আমাদের কি নিয়ে আলোচনা করে? তাহলে মাইক্রো বলা হচ্ছে যে আমাদের ইন্ডিভিজুয়াল নিয়ে আলোচনা করে। ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল শব্দের অর্থ কি? ইন্ডিভিজুয়াল শব্দের অর্থ আমরা বলছি যে ব্যক্তি, ব্যক্তি বা ক্ষুদ্র একক, ক্ষুদ্র একক, যেটাকে আমরা বলি স্মল ইউনিট নিয়ে আলোচনা করে, ক্ষুদ্র একক নিয়ে আলোচনা করে। আর যদি আমরা বলি ম্যাক্রো ইকোনমিক্স, তাহলে ম্যাক্রো আমাদের আলোচনা করবে ওভারঅল, ওভারঅল ইকোনমিক অ্যাক্টিভিটি। এখানে আমাদের একটা ওভারঅল, আমাদের ওভারঅল অ্যাক্টিভিটিস নিয়ে আলোচনা করবে। ওভারঅল অ্যাক্টিভিটিস, আচ্ছা, ওভারঅল নিয়ে আলোচনা করবে, ঠিক আছে। তাহলে ওভারঅল কি নিয়ে আলোচনা করবে? তাহলে আমরা এর সামনে এখানে কি বলছি, এটা আমাদের ইকোনমিক্স, মাইক্রো ইকোনমিক্স আর ম্যাক্রো ইকোনমিক্স আমরা বলছি, অর্থাৎ ব্যষ্টিক অর্থনীতি আর সামষ্টিক অর্থনীতি আমরা বলছি। তাহলে আমরা জানি যে ইকোনমিক্স মূলত কি নিয়ে আলোচনা করে? তাহলে ইকোনমিক্স আমরা জানি যে অর্থনৈতিক কার্যাবলী নিয়ে আলোচনা করে, যেটাকে আমরা বলি ইকোনমিক অ্যাক্টিভিটিস নিয়ে আলোচনা করে। আচ্ছা, আমি তোমাদেরকে তোমাদের যারা কথা বলতে চাও তারা শুধু মুখটা ওপেন করে কথা বলবা যে স্যার এটা বুঝতে পারিনি। তাহলে এখন আমরা বলছি, আর এখানে লজ্জা পাওয়ার কিছু নেই। আমরা বলছি যে ইকোনমিক্স আমাদের আলোচনা করে ইকোনমিক অ্যাক্টিভিটিস নিয়ে, যেটাকে আমরা বলি অর্থনৈতিক কার্যাবলী। তো অর্থনৈতিক কার্যাবলী আমরা জানি যে অর্থনৈতিক কার্যাবলী কি, আমরা জানি যে অর্থনৈতিক কার্যাবলী সম্পাদনের জন্য আমাদের কয়টা পার্টি লাগে সেটাও আমরা জানি। তো তোমরা যারা কথা বলবা শুধু তারাই মুখ ওপেন করো, বাকিদের মুখ ওপেন করার দরকার নেই। ফাহিম হোসেন, তোমার স্পিকার অফ করো। মিনহাজুর রহমান, যদি তুমি কথা বলতে চাও তখনই স্পিকার অন করবা। আচ্ছা, তাহলে এখন আমরা আসি, আমরা বলছি যে ইকোনমিক্স আমাদের অর্থনীতি, আমাদের অর্থনৈতিক কার্যাবলী নিয়ে আলোচনা করে। এবার আমরা আসি, আমরা বলছি যে অর্থনৈতিক কার্যাবলী সম্পাদনের জন্য আমাদের পার্টি কয়টা? তাহলে আমরা বললাম কি যে অর্থনৈতিক কার্যাবলী সম্পাদনের জন্য আমাদের পার্টি দুটো। কে কে কোন কোন পার্টি? অর্থনৈতিক কার্যাবলী সম্পাদনের জন্য আমাদের দুটো পার্টি আমরা বলেছি। দুটো পার্টি কে কে? এবার বলো, দুটো পার্টি কে কে? স্যার, ক্রেতা আর স্যার, বিক্রেতা। হ্যাঁ, স্যার এখানে ম্যাক্রো ওভারঅল দিছেন, এটা কি স্যার বিগ ইউনিট হবে নাকি? এখনো কিছু বলি নাই, ওটা এখনো ব্যাখ্যায় যায় নাই, ঠিক আছে। তাহলে এখন আমরা বলছি কি যে এখান থেকে হলো আমাদের ব্যাখ্যায় গেলে তারপরে, ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা বলছি কি যে আমাদের দুটো পার্টি, খালি শুধু আমি যা কোশ্চেন করবো সেটার আনসার দিবা। একটাকে আমরা বলছি যে বায়ার, জি স্যার। বায়ার, আর একটাকে আমরা বলছি কি সেলার। সেলার। তাহলে এখন আমরা আসি যে এখান থেকে আমরা বললাম বায়ার, আর একটাকে আমরা বললাম সেলার। তাহলে আমাদের একদিক থেকে বললাম বিক্রেতা, আরেক দিক থেকে বললাম ক্রেতা।
তাহলে আমরা এই যে ইকোনমিক অ্যাক্টিভিটিস আলোচনা করতে চাই, তাহলে এবার দেখো তো এদের মূলত কাজ কি? এই যে বায়ার আর সেলার এরা মূলত কি করে? এদের মূলত কাজ কি? কোনগুলোর মধ্যে এদের কাজ অ্যাক্টিভিটিস থাকে? কেনার কেনা আর পণ্যের বেচা। কি কেনা বেচা করে তারা? দ্রব্য, পণ্য তার প্রোডাক্ট দ্রব্য, সেবা সামগ্রী, প্রোডাক্ট না, দ্রব্য, গুডস এন্ড স্যার। সার্ভিসেস, সেবা সামগ্রী, জি স্যার। দ্রব্য সেবা সামগ্রী, ঠিক আছে? তাহলে এদের কাজ হলো জি, স্যার। দ্রব্য সেবা সামগ্রী নিয়ে। এখন জি, স্যার। আমরা আমাদের ইকোনমিক্স এর অ্যাক্টিভিটিস দেখতে চাই আমাদের বায়ার আর সেলারের দিক থেকে। তো এখন তুমি ঘড়ির দিকে তাকাও তো, কয় মিনিট আছে আর? 40 বাজতে। স্যার আরো 15 মিনিট। 15 মিনিট আছে। Fine. 16 মিনিট। তাহলে আমাদের এখনো 16 মিনিট। সময় আছে। তাহলে আমরা দেখতে চাই যে আমাদের এই দ্রব্য সেবা সামগ্রী এই সবের দিক থেকে আমরা এখন আলোচনা করতে চাই, ঠিক আছে? আমরা এখন জি, স্যার। মাইক্রো আর ম্যাক্রো ইকোনমিক্স দেখতে চাই। আমাদের জি, স্যার। মেইন টার্গেট হলো বায়ার আর সেলার, আর তার ভিত্তিতে আমাদের গুডস আর সার্ভিস। ক্লিয়ার? কারণ আমরা জানি যে ইকোনমিক অ্যাক্টিভিটিস এর এই হলো আমাদের গুডস এন্ড সার্ভিস প্রডিউস করা। তো আমরা মাইক্রো ইকোনমিক্স জি, স্যার। দেখতে চাই, ম্যাক্রো ইকোনমিক্স দেখতে চাই, এই হলো আমাদের স্যার। টার্গেট। ওকে, জি, তাহলে স্যার। এবার আমরা আসি, এবার আমরা এটাকে মুছে ফেলি, মুছে ফেলে আমরা আমাদের টপিকে আসি। তাহলে যেহেতু আমার বাংলা লিখতে অসুবিধা হয়, এখানে বাংলা খুঁজে পাওয়া যায় না, সেটা আমি ইংরেজিতে লিখছি, কিন্তু আমি বাংলায় অনুবাদ করে করে দিচ্ছি। ওকে, তাহলে এবার আমরা আসি। তাহলে দেখো এবার এখান থেকে তাহলে আমরা বললাম যে আমাদের আমরা প্রথমে এক কাজ করি, আমরা বায়ারের দিক থেকে আলোচনা করি। ক্লিয়ার? বায়ারের দিক থেকে আমরা কোনটা আলোচনা করতে চাই? মাইক্রো ইকোনমিক্স আর ম্যাক্রো ইকোনমিক্স। ক্লিয়ার? ম্যাক্রো ইকোনমিক্স। তাহলে জি, আমাদের স্যার। টার্গেট হলো মাইক্রো ইকোনমিক্স আর হলো আমাদের ম্যাক্রো ম্যাক্রো ইকোনমিক্স। ইকোনমিক্স। ওকে, তাহলে এবার দেখো তো বায়ারকে, বায়ারকে আমরা কি বলি? আমরা বলছি যে কনজিউমার, ভোক্তা যাকে আমরা বলি। জি, স্যার। তাহলে কোথাও বুঝতে অসুবিধা হলে বলবা, ঠিক আছে? বায়ারকে জি, আমরা স্যার। বলছি কনজিউমার। ওকে, তাহলে কনজিউমারের জি, কাজ স্যার। কি? ভোক্তার কাজ কি? কেনা। ভোগ করা। তাহলে ভোক্তার কাজ হলো ভোগ করা, যাকে আমরা বলি ভোগ করা। কনজিউম জি, করা। স্যার। তাহলে ভোক্তার কাজ হলো কনজিউম করা। লেখা দেখা যাচ্ছে? জি স্যার। জি, স্যার। আচ্ছা, এটা তাহলে আমরা clear। বলছি কনজিউমারের কাজ হলো কনজিউম করা। তাহলে আমরা বলছি যে ভোক্তা কি কনজিউম করে? গুডস এন্ড সার্ভিস। আমি আর Goods দাগ and দিচ্ছি না, services। তাহলে আমার লেখায় দেরি হবে। গুডস এন্ড জি, স্যার। সার্ভিসেস, সার্ভিসেস। এবার আমরা আসি, তাহলে এখন আমরা বলছি যে যেমন ধরো এবার আমরা তাহলে মাইক্রো ইকোনমিক্সে আসি। তাহলে মাইক্রো ইকোনমিক্সে যদি আমরা গুডস এন্ড সার্ভিস আমরা কনসাম্পশন ধরি, তাহলে মাইক্রো ইকোনমিক্সে আমরা বলি এগুলোকে আমরা বলি দেখো এখান থেকে গুডস এন্ড সার্ভিস, যেমন আমরা বলি ডিমান্ড। ঠিক আছে? তাহলে ডিমান্ড যদি জি, বলি স্যার। কিসের ডিমান্ড? কিসের ডিমান্ড? গুডস এন্ড পণ্যের সার্ভিস। চাহিদা। তাহলে কয়টা পণ্যের গুডস চাহিদা? এন্ড সার্ভিস। যেমন আমি যদি Individual- বলি যে, যেমন ধরো আমি বলি যে আমি এখন কিনছি পটেটো, জি, স্যার। পটেটো। জি, স্যার। তারপরে আমি কিনলাম যে সাপোজ ধরলাম যে শার্টস। জি, ওকে, স্যার। তারপরে আমি জি, স্যার। কিনলাম আমি অয়েল। তারপরে স্যার। আমি কিনলাম সাপোজ ধরলাম যে কি হতে পারে, যে কোনো একটা কিছু হতে পারে, ব্রাশ, রাইট। রাইস কিনলাম, এগুলো কিনলাম। এখন যখন আমি ব্যক্তি হিসাবে কিনছি তখন এগুলো কিন্তু সব একসঙ্গে আলোচনা করা হয় না। যেমন আমি যদি বলি আমি বাজার থেকে পটেটো কিনেছি, তাহলে পটেটো কিনেছি, আমি কিন্তু সাথে সাথে শার্টের চিন্তা করছি না। অর্থাৎ সামগ্রিকভাবে অর্থনীতিতে আমি কি চাহিদা করছি সেটা কিন্তু এখানে আসে না। অর্থাৎ আমি একজন ব্যক্তি হিসাবে বাজারে গেছি, আমি কিন্তু একজন ইন্ডিভিজুয়াল পার্সন। ঠিক আছে? ইন্ডিভিজুয়াল পার্সন হিসাবে আমি যা যা কিনছি এটা কিন্তু ব্যক্তির চাহিদা, এটা কিন্তু চাহিদা, জি, এটা কিন্তু স্যার। সামগ্রিক চাহিদা না। কারণ শুধু কিন্তু ইকোনমিতে 1 কেজি 2 কেজি পটেটো প্রডিউস হয়নি, 2টো 3টে শার্ট প্রডিউস হয়নি, 1 লিটার 2 লিটার তেল প্রডিউস হয়নি। সমস্ত গুড যখন আমরা চিন্তা করি তখন সেটা কিন্তু আমাদের ম্যাক্রো ইকোনমিক্স আসে, সেটা আমরা বলছি। তাহলে এই যে আমরা যদি বলি পটেটোর বাজার, এটাতে আমরা পরে আসি। তাহলে আমরা বলছি কি এখানে শুধু আমাদের কি চিন্তা করা? শুধু ডিমান্ড, শুধু ডিমান্ড, ব্যক্তিগত চাহিদা, একজন ব্যক্তির, ইন্ডিভিজুয়াল ইউনিট, স্মল ইউনিট। তাহলে স্মল ইউনিট বলে কি হয়? এখানে শুধুমাত্র ব্যক্তির দিকটা আমরা, ব্যক্তি বা পরিবারের দিক আমরা চিন্তা করছি, এখানে কিন্তু জি, আমাদের সকলকে আমরা নেইনি। কিন্তু যখন আমরা ম্যাক্রো ইকোনমিক্সে আসলাম তখন আমরা কাকে নিচ্ছি? কাকে নিলাম ইকোনমিতে? অল ইন্ডিভিজুয়াল, জনগণ। অল ইন্ডিভিজুয়াল। তাহলে অল আচ্ছা, তখন ইন্ডিভিজুয়াল কি আবার যাকে নিই, সামগ্রিক চাহিদা এবং ব্যক্তিগত চাহিদা দুইটা একসাথে আসবে নাকি? দুটো একসঙ্গে কোথায় আসবে? ব্যক্তিগত ব্যক্তির চাহিদাটা যেটা আমরা বলছি সেটা আমরা মাইক্রো ইকোনমিক্সে বলেছি।
আর যখন আমরা সামগ্রিক বলছি, অর্থনীতিতে যত দ্রব্য সেবা সামগ্রী উৎপাদিত হচ্ছে সব ইন্ডিভিজুয়াল ও যখন সবগুলো কিনছে তখন তাকে আমরা বলছি কি সামগ্রিক চাহিদা। ঠিক আছে, তখন সেটাকে বলা হয় কি, ইংরেজিতে বলা হয় এগ্রিগেট ডিমান্ড, অর্থাৎ সেটাকে আমরা বলি কি সামগ্রিক চাহিদা। ওকে, জি স্যার। বুঝতে পেরেছো? তাহলে আমি যদি বলি যে এখানে কোনো উৎপাদন কি বাদ দেওয়ার সুযোগ আছে? না স্যার। না স্যার, এখানে কোনো উৎপাদনকে বাদ দেওয়ার সুযোগ নেই। সুযোগ নেই। তাহলে এখানে যখন আমরা এগ্রিগেট ডিমান্ড বলি তখন কোনো উৎপাদনকে বাদ দেওয়ার সুযোগ নেই, সমস্ত সবকিছুই আসবে। এবার দেখো তো, জি স্যার। তাহলে আমি যদি বলি এই যে পটেটো, এখন যদি বলা হয় যে তাহলে তুমি এখানে কি বলতে পারো যে এরপরে মাইক্রো ইকোনমিক্সে কি কনসেপ্ট আসবে? এরপরে মাইক্রো ইকোনমিক্স আমি যদি বলি যে এখানে আমাদের মমিন, তোমার ইয়েতে বোধহয় একটু সাউন্ড আসছে, তোমাদের যাদের পাশে সাউন্ড হচ্ছে তারা অফ করে রাখো, তাহলে আমাদের শুনতে অসুবিধা হবে। শুধু যে কোশ্চেন করবে সে মুখ খুলে রাখো। তাহলে এবার আমরা যদি বলি যে দেখো তো, এবার তুমি বাজার থেকে যখন পটেটো কিনছো তখন কি তুমি অন্যান্য গুডস এর দামও হিসাব করছো, নাকি বলছো যে পটেটো কিনেছি, পটেটোর দাম এত, পটেটোর দাম কত? পটেটোর দাম এত, শার্ট কিনেছি, শার্টের দাম এত, অয়েল কিনেছি, অয়েলের দাম এত। অর্থাৎ আমি যদি বলি এডিবল অয়েল, ভোজ্য তেল, যেটা আমরা সয়াবিন জি, তেল, সরিষার তেল, এগুলো আর কি ভোজ্য তেল হিসাবে যেগুলো খাওয়া হয়, রাইস ব্রান অয়েল, জি। এইসব আছে। তো এখন জি, আমরা স্যার। বলছি যে পটেটো, শার্টস, এগুলো যখন তুমি আলাদা আলাদা ভাবে কিনছো তখন কিন্তু বলা হয় যে এটা একটা আলুর বাজার, জামার বাজার, তেলের বাজার। তেলের বাজার কেন? জি, কারণ স্যার। তেলের একটা চাহিদা আছে, তেলের একটা যোগান আছে। চাহিদার যোগান জি, যেখানে স্যার। থাকে আমরা সেখানেই মূলত বাজার বলি। এটা বাজার চ্যাপ্টারে গেলে আরো স্পষ্ট হবে। তো এরপর আমি যদি বলি ব্রাশ কিনেছি, ব্রাশের একটা চাহিদা আছে, ব্রাশ একজন উৎপাদন করেছে, তাহলে ব্রাশের চাহিদার যোগান আছে, ব্রাশের একটা দাম আছে। অর্থাৎ চাহিদার যোগান থাকলে সেখানে একটা দাম আসে। আমি বাজার থেকে রাইস কিনেছি, রাইসের একটা দাম আছে, রাইসের একটা চাহিদা আছে, রাইসের একটা যোগান আছে, অর্থাৎ রাইসের একটা দাম আছে। তো এখানে আমরা বলছি কি যে এখানে আমাদের অ্যাটেন্ডেন্স সংখ্যা খুবই কম। আমরা আর এই আজকের এই 28 জনকে আমরা অ্যাটেন্ডেন্স দিব, এরপরে আর কাউকে আমরা অ্যালাউ করবো না ভাবছি। তো এখন আমরা আসি, আমরা বলছি যে তাহলে এখানে আলাদা আলাদা মার্কেট, আলাদা আলাদা ভাবে ভাবছি আমি। তাহলে এটা ইন্ডিভিজুয়াল জি, মার্কেট, স্যার। যেমন পটেটোর একটা আলাদা মার্কেট, শার্টের একটা আলাদা জি, স্যার। মার্কেট, অয়েলের একটা মার্কেট। আমি কিন্তু একটা জি। মার্কেটকে কখনো আরেকটা মার্কেটের সঙ্গে অ্যাড করছি না। যেমন আমি বলছি না না যে স্যার। তেলের দাম বেড়ে গেলে শার্টের দাম বেড়ে যাবে, এটা কিন্তু আমি জি, বলছি না। স্যার। ঠিক আছে, অর্থাৎ একটা মার্কেটের সঙ্গে আরেকটা মার্কেটকে কিন্তু আমি রিলেট করছি না, আলাদা আলাদা মার্কেট। এখানে কারো সমস্যা থাকলে কোশ্চেন করো, দ্রুত করো, বলো। না স্যার। রেদওয়ান হোসেন হাত স্যার, তুলেছে, বলো। একসাথে যদি আমি মানে বাজার বলতে এখানে স্যার কি মিন করা হইতেছে? মানে একটা জিনিস হলো আমরা বিভিন্ন জায়গা থেকে কিনি, আরেকটা জিনিস হলো যেমন ডিপার্টমেন্টাল স্টোর গুলো আছে স্যার, ওইখান থেকে তুমি একসাথে মনে যেমন রাখবা সব যে কোনো কিছু স্টোর, স্টোর এসব কিছুই না। বাজার হলো যেখানে তুমি কিনতে চেয়েছো, যেখানে একজন বেচতে চেয়েছে, যেখানেই কেনা বেচা আছে সেটাই বাজার। যেমন তুমি, বাজার হওয়ার জন্য আমার কোনো প্লেস দরকার হয় না। যেমন তুমি অনলাইন থেকে কোনো কিছু কিনেছো, তা তোমার একজন সেল করেছে আর তুমি কিনেছো, অর্থাৎ বায়ার আর সেলার যেখানেই থাকবে সেখানেই মার্কেট, এটা মাথায় রাখবা। ঠিক আছে। আচ্ছা আচ্ছা আর তুমি মনে রাখবা আচ্ছা যে তুমি যে জিনিস কিনেছো, অর্থাৎ যে জিনিসে তোমাকে দাম পরিশোধ করতে হচ্ছে, সেটা অবশ্যই বাজার থেকে এসেছে, বাজার ছাড়া কখনো দাম আসে না। যেমন মনে করো তুমি ফুড পান্ডা থেকে খাবার কিনেছো, অর্থাৎ সেখানে তুমি দাম পরিশোধ করেছো, যেখানে দাম পরিশোধ করবা সেখানে মনে রাখবে এখানে একটা মার্কেট আছে, অর্থাৎ যেটারই দাম আছে মনে করবা সেটা মার্কেট থেকে এসেছে। যেমন তুমি বই কিনেছো, সেটা মনে করবে এটা বইয়ের একটা বাজার আছে, কারণ বই তুমি চেয়েছো, এটা তোমার বইয়ের চাহিদা, তুমি এখানে বায়ার। আর যে সেল করেছে সেটা সেল মানে করেছে, আমি তার অর্থ যখনই তোমাকে, স্যার হ্যাঁ কিনবো তখনই সেটা একটা বাজার। হ্যাঁ, তুমি মনে রাখবা যে বাজার হতে গেলে শুধু চাহিদার যোগান হলেই হয়। বাজার হতে গেলে আমার কোনো প্লেস হওয়ার দরকার নেই। আর যেটার দাম থাকবে সেটাই মূলত তোমার বাজার থেকে এসেছে, এটা মনে রাখবা। কিন্তু এমন অনেক অ্যাক্টিভিটিস আছে যেগুলোর ভ্যালু আছে কিন্তু সেগুলো বাজারে যায় না। যেমন ধরো মায়ের সেবা, তোমার মা তোমাকে রান্না করে খাওয়াচ্ছে, সেটা কিন্তু তুমি তাকে বাজার দাম পরিশোধ করো না, কিন্তু একজন বুয়া এনে রান্না করো, তো দেখো তো তাকে কিন্তু পরিশোধ করতে হয়। তাহলে সেক্ষেত্রে দেখা সেটা যায় তো কি ঠিক মায়ের আছে। অ্যাক্টিভিটিসটা মূলত বাজারের মূল্য হিসাবে পরিমাপ করা হয় না। কিন্তু অনেক কান্ট্রি কিন্তু এটা করার চেষ্টা করে যে এটা তাদের একটা ভ্যালু অর্জন করার মতো আর কি। কিন্তু সে আমাদের দেশে ওটা এখনো ওভাবে প্রচলিত হয়নি। তো আমরা বলছি কি যে এখানে আলাদা আলাদা ভাবে যখন আলোচনা করছি সেগুলোকে আমরা বলছি ইন্ডিভিজুয়াল মার্কেট। ঠিক আছে, এই যে ইন্ডিভিজুয়াল মার্কেট। জি স্যার। আর যখন আমরা সবগুলোকে একসঙ্গে চিন্তা করব তাহলে সেটা কিভাবে সম্ভব, সবগুলোকে একসঙ্গে চিন্তা করা? তো এখানে আমরা কি বললাম যে এখানে যখন আমরা আলোচনা করছি তখন আমরা বলেছি যে এর সঙ্গে আমরা কোনটাকে নিয়ে এসেছি, এর সঙ্গে আমরা নিয়ে এসেছি কি প্রাইস, অর্থাৎ ইন্ডিভিজুয়াল প্রাইস। ইন্ডিভিজুয়াল জি প্রাইসটা স্যার। কি? যেমন আমি কি বলেছি ফুলকপির দাম বা আলুর দামের সঙ্গে জামার দাম রিলেটেড? না স্যার। তাহলে এখানে শুধুমাত্র আমরা দাম বলি। আর যখন আমরা এগ্রিগেট ডিমান্ড বলি তখন কিন্তু আমরা সমস্ত চাহিদাকে চিন্তা করি, সমস্ত চাহিদাকে চিন্তা করি। তো সেই সমস্ত চাহিদাকে কিভাবে চিন্তা করা হয়, আর সেখানে আমরা কোনটা আলোচনা করি? এখানে যদি আমরা দাম বলি তাহলে এখানে আলোচনা করা হয়, আমরা বলছি এখানে আমাদের
আলোচনা করা হয় প্রাইস লেভেল নিয়ে, অথবা অ্যাভারেজ প্রাইস, অ্যাভারেজ প্রাইস, অ্যাভারেজ প্রাইস, বা আমরা কি বলছি যেটাকে প্রাইস লেভেল। এই যে অ্যাভারেজ প্রাইস বা প্রাইস লেভেল, এটা ক্যালকুলেশন একটু জটিল আছে। আমরা যখন সেকেন্ড ইয়ারে যাব, সূচক সংখ্যা পড়বো, তখন আমাদের এই প্রাইস লেভেল নিয়ে আলোচনা আছে, অর্থাৎ মূল্যস্ফীতি চ্যাপ্টারে, মুদ্রাস্ফীতি চ্যাপ্টারে। তো এই অ্যাভারেজ প্রাইসটা আমরা একটু ক্যালকুলেশনটা এখানে জাস্ট একটু বলে দেই। যে যেমন ধরো যে এখানে আমরা যদি বলি যে যেমন ধরো যদি তোমার আলুর দাম বেড়ে যায়, তোমার আলুর চাহিদা কি হয়ে যাবে? কমে যাবে। কমে যাবে। শার্টের দাম বাড়লে শার্টের চাহিদা কমবে, শার্টের জি দাম স্যার। কমে গেলে শার্টের চাহিদা বাড়বে, তেলের দাম কমলে তেলের জি। চাহিদা খুব বেশি বাড়বে না, তেল যেহেতু নেসেসারি গুড, এটা খেতেই হয়। ব্রাশও আমাদের জি নেসেসারি স্যার। গুড, রাইসও অনেকটা নেসেসারি গুড। তো নেসেসারি গুড গুলোর প্রাইস কমলে অনেক বেশি চাহিদা বাড়ে না, মোটামুটি বাড়ে আর কি, তবে চাহিদা বাড়ে। আবার যখন আমি এখানে ইন্ডিভিজুয়াল প্রাইস চিন্তা করছি, কিন্তু ম্যাক্রো ইকোনমিক্সে কিন্তু ওরকম না। ম্যাক্রো ইকোনমিক্সে বলা হয় প্রাইস লেভেল যদি কমে যায়, প্রাইস লেভেল অর্থাৎ দাম স্তর বা গড় দাম যদি কমে, তাহলে সামগ্রিক চাহিদা বাড়ে। আবার যদি আমি বলি যে দাম স্তর যদি বেড়ে যায়, তাহলে সামগ্রিক চাহিদা কমে যায়। সেটা আবার কিরকম, এটার ক্যালকুলেশনটা আমি সহজ উপায়ে দেখাচ্ছি, কিন্তু ক্যালকুলেশনটা এরকম না। এটা তোমরা একটু মাথায় রাখবে যে ক্যালকুলেশনটা পুরোপুরি এরকম না। তোমাদের যেহেতু এখন অতদূর বড় কনসেপ্টে আমরা এখনো যাচ্ছি না, তাতে আমাদের সময়েরও প্রয়োজন, এজন্য আমি একটু হালকা করে দেখাচ্ছি। যেমন ধরো তোমার তুমি যে পটেটো কিনছো, ধরলাম আমরা এরকম দেয়া আছে 1 কেজি পটেটোর দাম দেয়া আছে 10 টাকা। তুমি যেহেতু অ্যাভারেজ প্রাইস বলছো, তোমার ধরলাম এখান থেকে, এটা কিন্তু সরাসরি যোগ করা যায় না, কারণ সংখ্যাগুলো এক হলে যোগ করা যেত। এবার ধরো 60 কিনছো তুমি 100 টাকা দিয়ে, সাপোজ আমরা ধরে নিলাম। এরপরে ধরো তুমি তেল কিনছো, 1 লিটার তেল কিনছো তুমি 50 টাকা দিয়ে। এরপরে ধরলাম আমরা জাস্ট ধরে নিচ্ছি, ব্রাশ কিনছো তুমি 10 টাকা দিয়ে, 10 টাকার ব্রাশ এখন পাওয়া কঠিন। এরপরে আমরা বলছি যে তুমি চাল কিনছো 30 টাকা দিয়ে। এই হলো তুমি কটা গুড কিনেছো। অর্থনীতিতে আমাদের সব মিলে গুড প্রডিউস হয়েছে কয়টা? আমরা যদি ম্যাক্রো ইকোনমিক চিন্তা করি, এর বাইরে আর কোনো গুড চিন্তা করতে পারছি না, কারণ আমরা আমাদের ম্যাক্রো ইকোনমিক্স আলোচনা করছি। তাহলে 1 2 3 4 5, তাহলে 5টার ভ্যালু কত আসলো? 200। 60 100 200 স্যার 200 50 60 30 90 আর 10 100 আর 100 করলে আমাদের 200 আসে। 200 স্যার। এবার এই 200 কে যদি আমি অ্যাভারেজ প্রাইস বলি, তাহলে সহজ হিসাব কি? সহজ হিসাব হলো অ্যাভারেজ অর্থ হলো একে ভাগ দেয়া। কত দিয়ে ভাগ দেয়া? নাম্বার দিয়ে ভাগ দেয়া। নাম্বার কয়টা আছে? 5 5 দিয়ে। এখানে ভাগ সাইন নেই, আমি ভাগটা এটা দিলাম। ভাগ হলো আমাদের 5 দিয়ে। জি, তাহলে 5 দিয়ে ভাগ দিলে আমাদের অ্যাভারেজ প্রাইস কত আসে? 40। আমি আবারও বলছি, যে প্রসেসে আমরা ক্যালকুলেট করেছি এটা কিন্তু সঠিক না। সঠিক প্রসেসে এখানে আমাদের সূচক সংখ্যার সাহায্যে আমরা দেখাই ইন্ডেক্স নাম্বার, এখানে 100 এ কনভার্ট করে দেখাতে হয়, কারণ সব সংখ্যার ওয়েট সমান না বলেই মূলত আমরা এখানে ইন্ডেক্স নিয়ে থাকি। তো সেই ইন্ডেক্সে আমরা এখন যাচ্ছি না, আমরা জাস্ট সোজা সাপটা একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি আর কি। তো এখানে আমরা বললাম এটা হলো আমাদের 40 টাকা। তাহলে এই 40 টাকাটাকে আমরা কি বলছি? গড় দাম বা দাম স্তর, গড় দাম বা দাম স্তর। আর ব্যষ্টিক জি, স্যার। অর্থনীতিতে আমরা কিন্তু শুধু বলেছিলাম দাম। তাহলে এবার দেখো তো এই গড় দাম বা দাম স্তরের সঙ্গে সঙ্গে অন্যান্য সেক্টরের রিলেশনশিপ কিভাবে। যেমন আমি যদি বলি যে আমাদের এরকম হয়েছে যে আমাদের গড় দাম স্তর বেড়ে গেছে, তা গড় দাম কেন বাড়তে পারে? যদি আমি বলি যে এখানে আমাদের কটা ছিল, এখানে 60 এর দাম কত ছিল? এই 60 না, আমি ধরলাম 100 যে পটেটোর দাম ছিল 100 10 টাকা, তো পটেটোর দাম জি, এখন স্যার। 20 টাকা হয়ে গেছে। তাহলে দেখো তো এইখানে আমি মোট কত ইউনিট কিনেছিলাম? 1 2 3 4 5। যদি আমি 1 কেজি করে বা একটা ইউনিট করে কিনে থাকি, তাহলে 5টা কিনেছিলাম। জি স্যার। কিন্তু এখন আমি যদি বলি যে গড় দাম আগে ছিল 40, এখন ধরলাম এখানে 20 হয়ে গেছে, তাহলে 20 হলে এখান থেকে জি স্যার। তুমি ভাগ করলে কিছুটা বেড়ে যাবে, 42 হয়ে যাবে হয়তো। না, 42 হবে। জি স্যার। 5 দুনো 10, জি স্যার। 10 বেড়ে গেছে, তাহলে 42 হবে। তাহলে 42 যদি হয়ে যায় গড় দাম, তাহলে দেখো তো সামগ্রিক চাহিদা আগে ছিল 5, এখন কি কমে যাবে? আলুর দাম না, 20 হয়ে গেছে, আমি হয়তো হাফ কেজি কিনছি, তাহলে আগে আমি 5টা কিনতাম, এখন আমি 4.5টা কিনি, সব মিলে 4.5 স্যার। ইউনিট কিনি অর্থনীতি থেকে। জি। বুঝতে পেরেছো? কারো জি, অসুবিধা স্যার। থাকলে কোশ্চেন করো। অসুবিধা থাকলে কোশ্চেন করো। স্যার জিনিসটা স্যার আরেকবার বুঝালে স্যার একটু ভালো হতো। যেমন আমি যদি বলি আগে আমাদের কত টাকা দাম ছিল, গড় দাম কত ছিল? স্যার 40 40 টাকা। আমি কয়টা কিনতাম? 5টা প্রোডাক্ট 5 ইউনিট কিনতাম। 5টা। গড় দাম 40, আমি 5টা আচ্ছা। ইউনিট কিনি। কিন্তু এখন আমি বলছি যে এখানে আমাদের পটেটোর দাম বেড়ে গেছে 20 টাকা। তাহলে দেখো তো জি 20 টাকা যোগ 100 যোগ 50 যোগ 10 যোগ 30 করলে 220 10 হয় না? জি স্যার তাহলে জি, স্যার। 210 ডিভাইডেড বাই 5 করলে দাম কত আসে? 40 থাকে না 42 হয়? 42 স্যার। 42 হয়। তাহলে 42 টাকা যদি দাম স্তর হয়, দেখো তো পটেটো আগে 1 ইউনিট কিনতাম 1 কেজি, এখন কি 1 কেজি কিনবো নাকি হাফ কেজি কিনতে পারি, বা তার চেয়ে হাফ কম কেজি কিনতে পারি? হাফ কেজি স্যার। হাফ কেজি স্যার, বা হাফ তার চেয়ে কেজি। কম কিনতে পারি, তার চেয়ে কম কিনতে পারি। তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আগে আমি 5 ইউনিট কিনলে এখন গড় দাম বেড়ে গেলে আমার এখন ইউনিট আগের চাইতে 4.5 হয়ে গেছে না? জি স্যার।
তাহলে জি এখানে স্যার। আমরা বলেছিলাম কি যে দাম বাড়লে পটেটো চাহিদা কমে যাবে, কিন্তু এখানে গড় দাম যদি বেড়ে যায় তাহলে দেখা যাবে কি সামগ্রিক চাহিদা কমে যেতে পারে। এখন আমি যদি বলি গড় দাম বেড়ে গেছে, তাহলে কি সামগ্রিক চাহিদা শুধু পটেটোর থেকে কমতে পারে নাকি এখান থেকেও কমতে পারে, অন্যগুলোর এখান থেকেও থেকে কমতে স্যার পারে? এখান থেকে স্যার কমতে পারে এখান থেকেও কমতে পারে। কেন কমতে পারে? যেমন আমি এখান থেকে কিছুটা বেশি কিনে এখানে খানিকটা কমিয়ে দিলাম, আবার এখানে খানিকটা জি কমিয়ে, স্যার। যেমন আমরা যদি বলি যে ডাক্তারের ফিস বেড়ে গেছে, তো ডাক্তারের ফিস বেড়ে গেছে বলে দেখো অন্য সেক্টরে কিভাবে এফেক্টেড হয়, ফুলকপির দাম বেড়ে গেছে। কেন? কারণ স্যার ডাক্তার মেবি স্যার যেমন যে ফুলকপি ফুলকপিওয়ালা সে ডাক্তার দেখাতে যায়, জি স্যার। ডাক্তার দেখাতে গেলে কি হয়, তাকে যদি বেশি দিতে হয় সে ফুলকপি বিক্রি করে বেশি টাকা তুলবে। জি স্যার। আবার আমরা বলছি কি ডাক্তারের দাম বেড়ে গেছে, ডাক্তারের ফিস বেড়ে গেছে, বাস ভাড়া বেড়ে গেছে, কারণ ডাক্তার আমরা বলছি কি যে ডাক্তার বাসে চড়ে, এই সরি বাসওয়ালা আমাদের ডাক্তারের কাছে যায়, সে তো ফলে জি কি স্যার। হয়েছে, তাকে বেশি ফি দিতে গেলে সে বাস ভাড়া বাড়িয়ে দিবে। ফলে এখন আমরা জি বলছি, স্যার। এবার দেখো যে আমরা বলছি যে আমাদের এক সেক্টরে দাম বেড়ে গেছে, তো সেই সেক্টর থেকে আমরা খানিকটা কম খেয়ে আমরা অন্য সেক্টরে বেশি বেশি খেতে চাই। তো যখন সেই সেক্টরে আবার বেশি বেশি খেতে চাইবো, সেই সেক্টরে দেখা যায় অতটা উৎপাদন নেই, ফলে দেখা যাবে কি সেই সেক্টরে কিন্তু আবার ওই